যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। অভিযোগ এনসিপির। ফ্যাসিজমকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। ফেনীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষত চিহ্ন। দুর্ভোগে লাখো মানুষ, পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুনে পুড়ল কারখানা, বিপুল পরিমাণ মালামাল ছাই, জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। এবং খুলনায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল বহিষ্কৃত যুবদল নেতার। পূর্বশত্রুতার জেরে হত্যা, ধারণা স্বজন ও স্থানীয়দের। কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। যারা বিচার আর সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে দাবি করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন থেকে সরাতে চেষ্টার অভিযোগ তুলে নেতারা বলেন, নির্বাচন কমিশনের অনেকের কার্যক্রম সন্দেহজনক। যশোরে এনসিপির জুলাই পদযাত্রা ও মতবিনিময়ে অংশ নিয়ে একথা বলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। লাল সবুজের পতাকা হাতে স্লোগানে প্রকম্পিত যশোরের রেল রোড এলাকা। জুমার নামাজ শেষে মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির 11তম দিনের জুলাই পদযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের 0 পয়েন্ট মোড়ে সমাবেশ স্থলে এসে শেষ হয় পদযাত্রা। পরে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, জুলাই সনদ করতে না পারলে জুলাই যোদ্ধাদের রক্ষা নেই, তাই দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং সংবিধানে স্থান দিতে হবে। ভারতকে উদ্দেশ্য করে তারা বলেন, দেশের গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে বিচার ব্যবস্থার কাছে ফিরিয়ে দিতে হবে। ভারতের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে হাসিনা বলেছিল, ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। ভারত মনে রেখেছে, আমরাও কিন্তু মনে রেখেছি। বাংলাদেশের মানুষের উপর সরাসরি গণহত্যাচারীকে শেখ হাসিনা ভারতে আশ্রয় দিয়েছে। আমরা ভারত সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, বাংলাদেশের গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী হাজারো খুনের খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সোপর্দ করতে হবে। আপনারা সকলে সহযোদ্ধা ছিলেন এবং সামনের দিনে আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। আমাদের কোনোভাবেই ভুলে যাওয়ার কোনো উপায় নাই যে আমাদের উপরে যে দায়িত্ব আছে, আমাদের যে শহীদ পরিবাররা আছেন, যারা আহত আছেন, তারা আমাদের কাছে এই দেশটাকে আমানত রেখেছেন। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই নির্বাচন পেছনের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। এর আগে শুক্রবার সকালে যশোরের হোটেল ওরিয়ানে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করে এনসিপি। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে। অভিযোগ করেন, দলটিকে নির্বাচন থেকে সরাতে পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই, সেটা চাই না, আমার সবগুলা চাই। দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং নির্বাচনের আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার আর সংস্কার নিশ্চিত করারও দাবি এনসিপির। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে স্বপ্ন দেখা হয়েছিল একটি জনগণের রাষ্ট্র গড়ার, সেই স্বপ্নকেই সামনে রেখে জুলাই পদযাত্রা এগিয়ে চলেছে জেলা থেকে জেলায়। নেতাকর্মীদের আশা, এই পথ চলাই একদিন পৌঁছে দেবে কাঙ্ক্ষিত পরিবর্তনের বাংলাদেশে। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ, যশোর।
অদম্য প্রাণশক্তি আর সাহস নিয়ে একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন উত্তাল রাজপথে। জুলাই গণঅভ্যুত্থানে সেই ভিডিওটি মুহূর্তেই সারা দেশে ছড়িয়ে পড়লে পাল্টে যায় আন্দোলনের গতিপথ। বলছি ২৪ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফির সাহসের কথা। তার দেখা দেখি শিক্ষার্থীরা কাঁপন ধরিয়ে দেয় শাসক দলের বুকে। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনের মোড় পাল্টে দিয়েছিল যার ভিডিও নাম তার খান তালাত মাহমুদ রাফি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নতুন বাংলাদেশের আশায় নতুন উদ্যমে নিজেকে উৎসর্গ করতে ঝাঁপিয়ে পড়ে আন্দোলনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থী রাফি। নেত্রকোনার মোহনগঞ্জের ছেলেটি তখন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্বে। আমি ভাবছিলাম যে আমাকে হয়তো শুট করবে, গুলি করবে। মাথায় সবসময় ঘুরতেছিল যে চট্টগ্রামের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি আজকে আমরা রাজপথ থেকে চলে যাই তাহলে নিজেকে প্রতারক মনে হচ্ছিল। যাই হওয়ার হবে আমি দাঁড়াবো, যদি এখানে আমি দাঁড়াইলে আন্দোলনটা ব্যাক আসে, আন্দোলনটা আবার এখান থেকে শুরু হয় নতুন করে, তাহলে আমার কোনো সমস্যা নাই। বিচ্ছিন্ন হয়ে দিকবিদিক ছুটাছুটি ধরে নেওয়া হয়েছিল। ওই দিনের মতো আন্দোলন থেমে গেছে। মানুষের ভিতরে যে একটা বুলেটের ভয় ছিল, গুলির একটা ভয় ছিল, সেই ভয়টাই সেদিন কেটে গেছে এবং আমাদের যারা শহীদ হয়েছে তারা নির্ভয়ে বুলেটের সামনে দাঁড়াইছে। রাফি সেই দিনের বুক চিতিয়ে দেয়া ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন করে উদ্বুদ্ধ হয় তরুণ প্রজন্ম, যা পরবর্তীতে পাল্টে দেয় আন্দোলনের গতিপথ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার প্লাবন পরিস্থিতির খবর। বৃষ্টি থামায় কিছুটা উন্নতি হয়েছে ফেনীর প্লাবন পরিস্থিতির। পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষত চিহ্ন। তবে এখনও পানিতে নিমজ্জিত বিভিন্ন উপজেলার ৮০টি গ্রাম, দুর্ভোগে লাখো মানুষ। স্থানীয়দের দাবি সাময়িক নয়, টেকসই বাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধান চান তারা। ফেনী থেকে সহকর্মী আতিয়া সজরকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন। ছবি তুলেছেন মোহাম্মদ শাহজাহান ও মোবারক শুভ। বৃষ্টি থামায় ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। পানি যতই কমছে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। গতকালের চেয়ে কিছুটা পানি কমেছে ছাগলনাইয়া উপজেলায়, তবে এখনও পানিবন্দী কয়েক হাজার পরিবার। রান্না থেকে শুরু করে গৃহস্থালির সব ধরনের কাজই বন্ধ, যদিও এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। পানি জানি উড়ি কি অবস্থা, আমরা মোটর মুছে আসছিলাম, এবারে যাই দোয়া আলা করবে ইয়া করি সাফ করি নেয়া কষ্ট ন সিরিয়াল দিছি নিতাম হারিনু পানির কারণে। কোনো সহযোগিতা না কানা না মাটির ঘর বুঝে বেশি কষ্ট হয়েছে। স্থানীয়দের দাবি ত্রাণ নয়, স্থায়ী সমাধান চান তারা। ফুলগাজী পরশুরামে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আমরা কিন্তু টান চাই না, আমরা কিন্তু বাঁধটা চাই, বেরি বাঁধ। আমরা আমাদের এই ফেনী অঞ্চলে কোনো বাঁধ নাই, ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া কোনো বাঁধ নাই। আমরা পানিতে দীর্ঘদিন বহুত কষ্ট করতেছি। বেরিবাদগুলা মনে করেন ভাঙ্গা এট এ টাইম পানি এসে আমাদেরকে ডুবাই ফেলায় ভাইজান। এই বাঁধটা যদি হয় আমাদের এই অঞ্চলের এই এলাকার মানুষের সবাই ভালো হবে। এদিকে বন্যায় নষ্ট হয়েছে ক্ষেতের ফসল, সবজি সহ পোল্ট্রি খামার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে ফেনীতে তলিয়ে গেছে ১৬৫৫ হেক্টর জমির ফসল। আর মৎস্য বিভাগের মতে ডুবেছে ১,০০০-এর বেশি পুকুর, ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি। ফেনীর ৮০টি গ্রাম এখনও বন্যার পানিতে তলিয়ে আছে, আর পানিবন্দী লক্ষাধিক মানুষ। মনির হোসেন, সময় সংবাদ, ফেনী। শরীয়তপুরে আগ্রাসী রূপে পদ্মা। ইতোমধ্যে নদী গর্ভে চলে গেছে পদ্মা সেতুর পূর্ব পাশের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের ৪৮০ মিটার অংশ। ভাঙন হুমকিতে জাজিরার মাঝিরঘাট এলাকার বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও এরই মধ্যে ২০টি পরিবার সব হারিয়ে নিঃস্ব। জাজিরা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। পদ্মা সেতু ঘিরে নদীরক্ষা বাঁধ পদ্মার আগ্রাসন থেকে কিছুটা হলেও নিস্তার দেবে এমন বিশ্বাস ছিল শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার বাসিন্দাদের। তবে গেল কয়েকদিনে নদীর তাণ্ডবে সে আস্থা হারিয়ে গেছে এ অঞ্চলের মানুষের।
ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতুর পূর্ব পাশের বিস্তীর্ণ জনপদ, কারণ সেতু ঘিরে 2 কিলোমিটার এলাকা জুড়ে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের প্রায় 500 মিটার এখন অরক্ষিত। ইতিমধ্যেই নদীতে বিলীন হয়েছে 20টি বসত বাড়ি, 15টি দোকান। ভাঙন আতঙ্কে শতাধিক পরিবার বাড়িঘর সরিয়ে নিচ্ছেন অন্যত্র। কষ্ট করে একটু জায়গা কিনে একটু বাড়ি করছি, বাড়ি করে একটু ঘর দুয়ার যাইও কুড়েছি। গতকাল একটু রইলাম, এরপরে সেদিন কালা রাত আসরুক্তের পর দিয়া দেখি কি এম বাঙ্গা বাংতাছে। ভাঙনের তো রহনা আমাকে গিরা কাপুড়ে গেছে, টেনশন আমার থাকার কাদানে আমরা শেষ। এই বাড়ি যদি নদী বিলীন হয়ে যায়, এখানে যায় যে একটা রাইখা একটা ফিরে গরুটা, এই সামর্থ্য আর আমার নাই। আমার সর্বশেষ নিঃস্ব হয়ে গেছে। সরকারের কাছে আমাকে এই দাবি রইল যে আমাকে এই বেড়ি ভান্ডার হ্যান্ডা একটু মজবুত করে দেয়, আমরা জানি টুরি বসত করে থাকতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে পদ্মা সেতু নির্মাণের পর মাওয়া ও মাঝির ঘাটের মধ্যবর্তী স্থানের চর আরো প্রশস্ত হতে থাকে। এতে এক পাশ শুরু হয়ে পানির চাপ বাড়ে মাঝির ঘাট চ্যানেলে। তাদের দাবি, প্রবল স্রোতের সেই চাপ নিতে না পেরেই ভাঙন এত ভয়াবহ রূপ নিয়েছে। এখান থেকে মাঝির ঘাট বাজার পর্যন্ত 500 মিটার অংশে যে ভাঙনটা, এর ম্যাক্সিমামটাই আমরা কভার করতে পেরেছি। এবং আমাদের এই ভাঙনের যে তীব্রতা বর্তমানে আছে, যেখানে আমরা কাজ করছি সেখানে ভাঙন মোটামুটি রোধ করতে পেরেছি আমরা। এবং এই ডাম্পিংটা আমরা চলমান রাখবো এবং আশা করছি যে বর্ষার শেষ পর্যন্ত আমরা মোটামুটি এটা কাভার দিতে পারবো। নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নিলে শুধু জনপদই নয়, হুমকির মুখে পড়বে পদ্মা সেতুর কাঠামো, এমন আশঙ্কা স্থানীয়দের। পদ্মার আগ্রাসনে কংক্রিটের বেড়িবাঁধেই যেখানে মুহূর্তে ভেঙে গেছে, সেখানে পানি উন্নয়ন বোর্ডের এই জিওব্যাগ কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়েও শঙ্কা স্থানীয়দের। তবে তাদের এই প্রচেষ্টায় আশার আলো দেখছেন এখন ঝুঁকিতে থাকা বাসিন্দারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মাঝিরঘাট, শরীয়তপুর। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী ইপিজেডের কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর 2:30টার দিকে কেইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে আশপাশের বিভিন্ন কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তীব্রতা বাড়তে থাকায় আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও 5টি ইউনিট। ছুটির দিন হওয়ায় ইপিজেডের অধিকাংশ কারখানা বন্ধ রয়েছে। প্রোডাকশন ফ্লো থেকেই লাগছে, কিভাবে লাগছে এটাও আমার ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। বাংলাদেশের যত এক্সপোর্ট ওরিয়েন্টেড শু যায়, তার 80% শুয়ের ফোমের র মেটেরিয়াল আমার এখান থেকে যায়। এক্সপোর্টের খুব চাপ, সেজন্য আমাদের চালু ছিল। বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী এবং সিভিল ডিফেন্স সবার সহযোগিতায় বর্তমানে আগুন অনেকটাই কন্ট্রোলে আছে। ধাপে ধাপে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। কোনো আহত বা এরকম কিছু পাইনি। আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সাবসিকুয়েন্টলি আপনার সামনে তুলব। কিশোরগঞ্জে নিখোঁজের 5 দিন পর ক্ষেত থেকে উদ্ধার হয়েছে শিশুর মরদেহ। সকালে সদরের চরমারিয়া এলাকায় নিজ বাসার পাশে পাট খেতে 6 বছর বয়সী রোজা মনির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্বজনরা জানান, গত 6 জুলাই বাসা থেকে খেলতে বের হয় সুমন মিয়ার মেয়ে রোজামণি। পরে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি শিশুটির। খানাখন্দের কারণে ঢাকা সিলেট মহাসড়কের 20 কিলোমিটার এলাকায় যানবাহন চলাচলে ধীরগতি। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও পরিবহন চালকরা। এ অবস্থার জন্য ট্রাফিক পুলিশ এবং সড়ক বিভাগের গাফিলতিকে দুষছেন তারা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর প্রতিবেদন। খানাখন্দে পরিবহনের ধীরগতি, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বর এবং সরাইল বিশুর অংশের। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই মহাসড়কের এই অংশে দেখা দেয় দীর্ঘ যানজট। এতে চরম বিপাকে পড়েন যাত্রী ও চালকরা। এমন অবস্থার জন্য ট্রাফিক পুলিশ এবং সড়ক বিভাগের গাফিলতি থেকে দুষছেন তারা। এমন জ্যাম গাড়ি একটা চাকা ঘোরানো এরকম অবস্থা। ভৈরবের থেকে রাতের 10টা থেকে পর্যন্ত এখানে আসি, এখন পৌঁছলাম রাত 2টার সময় আসে এখানে জামে পড়ছি, এখন পর্যন্ত এখানেই আছি। আমরা গাড়ি হাইতেছি না, হাইটে যাইতেছি। শাহবাজপুর থেকে এই পর্যন্ত হাইটে হাইটে আসছি ভাই। আমাদের আজকে পরীক্ষা আছে, উপসহকারী কৃষি কর্মকর্তা পরীক্ষা। জানি না আমরা কবে পৌঁছাবো। রাস্তা খারাপ, লোড ট্রাকগুলো আসতে পারে না, রাস্তায় ফাইসা যায়, এর জন্য জাম হয়। একটা হাইওয়ে পুলিশ যদি একটু রাস্তায় তাকাই দিত তাহলে আজকে এত যানজট হইতো না। ট্রাফিক পুলিশের কোনো মানে ব্যস্ততা নাই, ওরা তো নিজের মধ্যে চলতেছে। এদিকে যানজট নিরসনের সর্বোচ্চ চেষ্টা কথা জানায় হাইওয়ে পুলিশ। বৃষ্টির কারণে বিভিন্ন খানাখন্দর আছে বিশ্ব রোডে,
তাছাড়া আশেপাশে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ভাঙ্গন আছে, আশুগঞ্জে গুলচত্বরেও রাস্তার একটু সমস্যা আছে। তারপরে আসলে আমরা একটু হিমশিম খাচ্ছি সবকিছু মিলে আর কি। শুক্রবার বিকেল থেকে নাজুক মহাসড়কটি মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় সড়ক বিভাগ। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রতিনিয়তই সীমান্তে চলছে বিএসএফ এর পুশ ইন কার্যক্রম। এবার শেরপুর সীমান্তে 10 জনকে ঠেলে দেওয়া হলো বাংলাদেশে। বিজিবি জানায় ভোরে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রপুরায় ভারত থেকে 10 বাংলাদেশিকে পুশ ইন করা হয়। খবর পেয়ে ওই এলাকা থেকে 4 শিশুসহ 10 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে। আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ 4টি কাভার্ড ভ্যান ও 3টি ট্রাক জব্দ করেছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বুধবার ও বৃহস্পতিবার অভিযান চালায় বিজিবি। এ সময় ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, জিরা ও পাথর উত্তোলনকারী নৌকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এছাড়াও সিলেট শহরে যৌথ অভিযান চালিয়ে গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য 1,93,00,000 টাকা। দরবেশ সেজে বয়স্কদের টার্গেট, গুপ্তধনের প্রলোভনে হাতিয়ে নেওয়া হতো টাকা। বরিশালে প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। স্বপ্নে পাওয়া স্বর্ণ কম মূল্যে বিক্রির প্রলোভনে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর বিসিক শিল্পনগরী এলাকা থেকে চক্রের 3 জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা 3 কেজি 900 গ্রাম ওজনের নকল স্বর্ণ ও বিভিন্ন ইমিটেশনের অলংকার উদ্ধার করা হয়। পুলিশ জানায় 3 দিন আগে নগরীর শেরেবাংলা সড়কের বাসিন্দা স্যানিটারি মিস্ত্রি সোহরাব হোসেন গাজীকে কৌশলে ফাঁদে ফেলে স্বপ্নে পাওয়া 4 কেজি স্বর্ণ তার কাছে বিক্রির প্রলোভন দেখায়। কম মূল্যে 4 কেজি স্বর্ণ মাত্র 5 লাখ টাকার কেনায় দফা রফা হলে 2 লাখ টাকা দিয়ে দেন, কিন্তু বাড়ি গিয়ে বুঝতে পারেন নকল স্বর্ণের ফাঁদে পড়েছেন তিনি। আর্থিক সংকটে থাকার কারণে এমন প্রতারণা জড়ানোর কথা স্বীকার করেন প্রতারকরা। গ্রেফতার হওয়া প্রতারক চক্রের সদস্য মনির, রিয়াজ ও শ্যামলের বাড়ি বরিশালের চরকাউয়া এলাকায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে SCLS ন্যাশনাল ল অলিম্পিয়াড। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পঞ্চমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন আইন বিভাগের শিক্ষার্থীরা। 2 দিনব্যাপী এই আয়োজনে 30টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের 40টি দল অংশ নিয়েছে। প্রতিটি রাউন্ডে প্রতিযোগীরা পরিবেশ ও ন্যায় বিচার সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয়ে যুক্তি, বিশ্লেষণ ও বিতর্কে অংশ নেবেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ এনসিপির। ফ্যাসিজমকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। ফেনীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন, দুর্ভোগে লাখো মানুষ। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এবং চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুনে পুড়ল কারখানা, বিপুল পরিমাণ মালামাল ছাই, জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।